সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই আপনারা জানেন যে এখন বিশ্ব পরিস্থিতি নিয়েই টালমাটাল পুরো বিশ্ব, বিশেষ করে ইরান ইস্যুতে ইরানের উপর একতরফা হামলা, তারপর ইরানের পাল্টা হামলা, অতঃপর ইরানের সর্বোচ্চ নেতা, যিনি ধর্মীয় নেতা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যু। এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা বিশ্ব মুরলও বলতে পারেন, তিনি বলেছেন নতুন সরকারের সঙ্গে তিনি কথা বলতে রাজি। এর মধ্যে এই কথা বলতে রাজির মধ্যেও কিন্তু হামলা হয়েছে ইরানে একাধিকবার, এবং ইরানও পাল্টা হামলা চালিয়েছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ নিয়ে উদ্বিগ্ন ইতিমধ্যে বিশ্ববাজারে, বিশেষ করে তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে বা পাচ্ছে। ইতিমধ্যে $100 বেড়েছে ব্যারেল প্রতি, এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধের প্রভাব কতটা পড়বে এবং এই যুদ্ধ কতটাই বা স্থায়ী হবে, এ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্বেগ উৎকণ্ঠা সবচেয়ে বেশি। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, কিন্তু পাল্টা মধ্যপ্রাচ্যের কোনো দেশ জবাব দেয়নি। তবে উদ্বেগ উৎকণ্ঠার কমতি নেই। এসব নানা বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের যে 24 জুলাই আগস্টের যে সহিংস রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং 5 আগস্টের শেখ হাসিনা চলে যাওয়ার পর পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে, পুড়িয়ে কুপিয়ে জবাই করে, এবং থানা লুটপাট করা হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে, সেটির উপর আর সেই সব ঘটনার তদন্ত করার কথা বলল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র আশ্বাস দেওয়ার দুদিনের মধ্যে তার কথা থেকে সরে এসেছেন। বলেছেন ইনডেমনিটির কারণে, অর্থাৎ দায় মুক্তির যে একটি অধ্যাদেশ তারা করতে যাচ্ছেন, তার প্রেক্ষিতে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। আসলে কি সম্ভব এই বিচার টিকিয়ে রাখা? এসব ফৌজদারি অপরাধ কি তামাদি হয়? এই প্রশ্ন আসছে বিভিন্ন মহল থেকে। এসব নানা ঘটনা নিয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাসদের যুগ্ম সম্পাদক মঞ্জুর আহমেদ। মঞ্জু ভাই, আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই রোজা রমজানের দিন আপনাকে কষ্ট দিয়ে এখানে আনলাম। প্রতিদিন আপনারা আমাদের সময় দিচ্ছেন, সহযোগিতা করছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা একটু পরে আলাপ করবো, যেহেতু বিশ্ব এখন খুব টালমাটাল অবস্থা। আর ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বকে একদম অস্থির করে তুলছেন, কাউকে ঘর থেকে তুলে নিয়ে বন্ধ করে ফেলতেছেন, কাউকে ওনার মনোভূত হচ্ছে না, উনি আক্রমণ করে তছনছ করে দিচ্ছেন। মানুষকে বলতেছেন তোমার সরকার পতন হবে, তুমি রাস্তায় নেমে আসো। এভাবে কি সরকার পতন করা সম্ভব? ধন্যবাদ বিপুল আপনাকে, এবং আপনার মাধ্যমে দেশবার্তার এই টক শো যারা দেখছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এটা সত্য যে সারা বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের মানব জাতি হিসাবে উদ্বিগ্ন করে তুলেছে। আমি আপনার এই আলোচনার শুরুতেই মধ্যপ্রাচ্যে ইরানের এই ঘটনার মধ্য দিয়ে ওমানে বাংলাদেশের একজন নাগরিক নিহত হয়েছেন, এবং যারা এই হামলার শিকার হয়ে তাদের সাধারণ মানুষ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা তৈরি হচ্ছে, এটা সত্য। আপনি আমেরিকার যে আন্তর্জাতিক যে পলিসি, সেই পলিসির মধ্য দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য সমস্ত দিকগুলোর দিকে যদি তাকান, দেখবেন যে খুব স্বাভাবিক অবস্থায় কিন্তু আর পৃথিবীটা নাই। এবং এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা লক্ষ্য করছি, আমাদের তো আসলে ধরেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ হিসাবে আমরা যেটা সাধারণত ভাবি বা চিন্তা করি, যে একটা অভিভাবক সুলভ আচরণ কিন্তু আমরা প্রত্যাশা করি, যে তার নেতৃত্বে যেহেতু পৃথিবী চলছে, সবার প্রতি তার একটা অভিভাবক সুলভ আচরণ থাকবে। কিন্তু এইবার এই গভর্নমেন্ট আসার পরে এটার মাত্রাটা আসলে এমন একটা পর্যায়ে যে পৌঁছেছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশই একটা আতঙ্কের মধ্য দিয়ে তার সময় অতিক্রম করছে। একদম।
কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো প্রেসিডেন্ট, তাকে সস্ত্রীক তার বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার স্ত্রীর যে ছবি আমরা দেখেছি সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো আচরণও কিন্তু তাদের সাথে করা হয়নি। একজন রাষ্ট্রপতি হিসেবে আপনি তাকে ধরলেন এবং ফার্স্ট লেডি হিসেবে তার স্ত্রীকে নিয়ে গেলেন, ফিজিক্যালি অ্যাসল্ট করা, চোখ বেঁধে নিয়ে যে এইভাবে, একটা হলো তো প্রথম শুরুতেই কাজটা তো খারাপ। আপনি এতটুকু সম্মান যদি মানুষকে না দেখান, যে আরেকটা দেশের রাষ্ট্রপতিকে আপনি নিচ্ছেন, এবং সেটা তো নিতে পারেন না আপনি, তার সাথে আলাপ হতে পারে, আলোচনা হতে পারে, জাতিসংঘে এটার একটা আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে আলাপ হতে, আপনি সেই কাজগুলো করছেন। এবং খেয়াল করেন এর বেশি দিন কিন্তু এখন পর্যন্ত পার হয়নি, উনি তো ওই অবস্থায় কিন্তু বললেন যে আমার 5,000 কোটি ব্যারেল তেল দরকার, ভেনেজুয়েলার থেকে আমি তেল নেব। তার মানে ওনার তেলের প্রয়োজন, উনি তেল নেবেন, তার জন্য রাষ্ট্রপতিকে ধরে নিয়ে যাওয়ার দরকার হলে তাই নেবেন, যা খুশি তাই করবেন। একটা প্রচন্ড রকমের একটা স্বেচ্ছাচারিতার একটা ভাব, এটা কিন্তু আমাদের সভ্য সমাজে কারোর কাছে কিন্তু এটা কাম্য নয়। এখন আপনি ইরানের ক্ষেত্রে দেখেন যে অভিযোগগুলো তারা করছে, একটা হলো যে ইরান পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করছেন তাদেরকে প্ররোচিত করছেন, ইরান ইসরায়েলের ভূখণ্ডের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই যে অভিযোগগুলি আপনি করছেন, এই অভিযোগগুলি করার মধ্য দিয়ে আপনি নিজেই ইরানের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ালেন। এবং শুধু ইরান না, যে কাজটা দেখেন আপনার ওই জায়গায় হইল, যেভাবে তারা হামলাটা চালাইছে, ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যা আছে ধরে নেওয়া যায় কিন্তু সবই কিন্তু 30 জন, হ্যাঁ 30 জনের মতন মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং খামেনের মেয়ের জামাই, নাতনি, তারা সহ মৃত্যুবরণ করেছে। এটা অত্যন্ত মর্মান্তিক বিষয়। কিন্তু আলাপ আলোচনার রাস্তা এত দ্রুত বন্ধ হয়ে যায়, এটা কিন্তু কেউ আমরা বিশ্বাস করতে চাই না। কারণ আলাপ আলোচনাটা কতটুকু অগ্রসর হয়েছিল সেটাও কিন্তু আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান হয়নি। এবং এই দৃশ্যমান না হওয়ার ভিতর দিয়েই এই ধরনের একটা হামলা অন্যান্য জাতি রাষ্ট্রকে কিন্তু ভীতিকর একটা অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। এটা সবার জন্য এবং সমস্ত বিশ্বের জন্য কিন্তু একটা বাজে দৃষ্টান্ত হয়ে রইল। এবার আসেন আপনি অর্থনৈতিক বিষয়টা। একটা যুদ্ধ যে কোনো দেশের শুধু অর্থনীতির উপরে প্রভাব তৈরি করে না, আশেপাশের সমস্ত দেশগুলোর ভিতরে কিন্তু এটার একটা প্রভাব তৈরি হয়। আমাদের দেশের প্রচুর লোক মিডল ইস্টে চাকরি করে, তাদের নিয়ে আমরাও কিন্তু একটা আতঙ্কে আছি, আমাদের ভিতরে একটা শঙ্কা কাজ করতেছে। আবার গতকালকেই মনে হয় দেখলাম যে হরমুজ যেটা এটা বন্ধ করে দিয়েছে মনে হয় ইরান। তো এগুলির একটা প্রভাব কিন্তু পড়বে, আপনি শুরুতেই বলছিলেন, যার কারণে অর্থনৈতিক বিষয়টাকে আমি আগে আনলাম, যে তেলের বিষয়, তেলের মূল্য বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য যখন এগুলি খুব স্বাভাবিক গতিতে না চলবে, তখন কিন্তু এই সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের মূল্য বৃদ্ধি, যার সাথে সমস্ত পৃথিবীর একটা মানে পৃথিবী যদি বহমান রাখতে চান আপনি, তেলের বাইরে তো আপনার যাওয়ার কোনো সুযোগ নেই, সেই জায়গাগুলোও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আমাদের আসলে প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা যত দ্রুত সম্ভব আমেরিকা এবং ইসরায়েলের এই আগ্রাসী আচরণটা বন্ধ করার দাবি তোলা। এবং এই বিষয়ে যদি আমরা এখনই সবাই সোচ্চার না হই, অনৈতিক কোনো দাবি না, কিন্তু এটা একটা নৈতিক দাবি। আপনি একটা দেশের ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ডের অখণ্ডতা, এটার প্রতি তো আপনি শ্রদ্ধা দেখাবেন। আপনি ইচ্ছা করলে একটা দেশের উপর হামলা চালাবেন, তার দেশটা দখল করে ফেললেন। আমরা রাশিয়া ইউক্রেন দখল করছি, আমরা নিশ্চয়ই কেউ এটা পছন্দ করিনি। আমার দেশ যদি আজকে কেউ দখল করতে চায়, নিশ্চয়ই আমরা এটা পছন্দ করবো না, আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করব। তো এই যে দৃষ্টান্ত আপনি স্থাপন করতেছেন এবং নিজের বেলায় আপনার মতন করে আইন তৈরি করবেন, অন্যের বেলায় আবার আপনার আইনে মানে প্রযোজ্য করে গড়ে তুলবেন, এই যে দৃষ্টিভঙ্গি
একটা শীর্ষ দেশ হিসাবে, পৃথিবীতে একটা ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে আমেরিকার এই ধরনের আচরণ সমস্ত বিশ্ববাসীর কাছে অত্যন্ত নিন্দনীয় হয়ে দাঁড়িয়েছে, অত্যন্ত নিন্দনীয় হয়ে দাঁড়িয়েছে। আপনি নিশ্চয় জানেন যে ইরানের রেজিম পরিবর্তনের জন্য ট্রাম্প শুরু থেকেই চেষ্টা করছিলেন, এবং এর আগে ইরানে আন্দোলন হয়েছিল খামেনি সরকারের বিরুদ্ধে। তারপরে আপনার আন্দোলনটা দমিয়ে ফেলেছিল। ইরান বুঝতে পারছিল যে এটা আসলে আমেরিকার প্রত্যক্ষ মধ্যে হচ্ছিল, আমেরিকা ইসরায়েল, সেটা তারা দমিয়ে ফেললো। এরপরে আবার এই আন্দোলনকারীদের নানাভাবে উস্কানোর চেষ্টা করা হয়েছিল। শেষমেশ আমরা দেখলাম যে আলোচনা চলছে যে ইরান তার পারমাণবিক অস্ত্র এবং মিসাইল টিসাইল এগুলো নিয়ে, না ব্যালিস্টিক মিসাইল এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। ইরানের পক্ষ থেকে সব ধরনের শর্ত মেনে নেওয়া হয়েছিল, প্রায় মেনে নিয়ে আলোচনার দ্বার খুলে দিয়েছিল। কিন্তু এই আলোচনার দ্বার খোলা অবস্থায় এই হামলাটা হলো, এবং হামলার পরে ট্রাম্প বলছেন যে খামেনি শেষ, এখন আপনারা রাস্তায় নেমে আসেন সরকারের বিরুদ্ধে। আমি এই জায়গায় আপনার একটা বিষয় একটু যুক্ত করে দেখেন, ধর্মীয় রাজনীতিটা যে কত বিপজ্জনক জিনিস তার একটা বাস্তব উদাহরণ কিন্তু মধ্যপ্রাচ্যের এই একদম জায়গাটা। আপনি যদি খুব নিউট্রালি চিন্তা করেন, দেখবেন ইসরায়েল সেই রাষ্ট্র, একটা ধর্মীয় রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, নিজেদেরকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে কিন্তু তারা দাবি করেন, এবং তার আশেপাশে কারা আছেন, সবগুলি রাষ্ট্র কিন্তু মুসলিম রাষ্ট্র। ধর্মের দিক থেকে কিন্তু আমাদের চিন্তা চেতনার পার্থক্য কিন্তু অসীম, তার কোনো সীমা নাই। সেক্ষেত্রে ইসরায়েল এমন একটা জায়গায়, এমন একটা অবস্থার ভিতরে আছে যে নিজের সার্বক্ষণিক সবসময় অনিরাপদ রাষ্ট্র মনে করে। আপনি তারা যতই নিরাপত্তা দেওয়ার কথা বলেন না কেন, তো তার বেষ্টনীটা এমন, সে সারাক্ষণে নিজের অনিরাপদ রাষ্ট্র মনে করে, যার কারণে একটা সাপের চরিত্র ধারণ করছে। সাপ কিন্তু পৃথিবীতে সবচেয়ে ভীতু প্রাণী, যার কারণে যখনই কিছু দেখে তখনই কিন্তু ছোবলটা মারে। ও আশঙ্কার থেকেও কিন্তু অনেক জায়গায় আক্রমণ চালাচ্ছে। এই যে পারমাণবিক বোমা তৈরি করতেছে, এই মনে হয় এখনই আমার হামলা করবে, এই মনে হয় আমার একটা বিপদে ফেলবে, এই যে মানসিকতাটা তৈরি হয়েছে, এগুলি কিন্তু ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার ফল। এবং এটা প্রমাণিত সত্য, আবার প্রমাণ করলো যে পৃথিবীতে এই যে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে ধর্মরে এইভাবে ব্যবহার করা, এটা কতটা বিপজ্জনক জিনিস, এবং নিজের জন্য বিপজ্জনক, এবং তার প্রতিবেশী আশেপাশে যারা থাকেন তাদের জন্য বিপজ্জনক। এইমন পরিস্থিতির মধ্যে আপনি যতই ভালো কথা বলেন না কেন, এরা কিন্তু এটা বিশ্বাসই করবে না। আপনি যদি বলেন যে না, আমি পারমাণবিক কোনো ইয়ার ভিতরে আমি যাচ্ছি না। আপনার সাদ্দামের কথা মনে আছে না? একদম। সে তো বলছে যে আসেন, লোক পাঠান, দেখেন, ভিজিট করেন, কিছু পায়ও না, তারপর কিন্তু হামলা চালাইছে। কেন চালায়? মূলত তার এটা হলো এক, ধর্মটার এই জায়গাটা ব্যবহার করতেছে। আর একটা হলো সম্পদ। মধ্যপ্রাচ্যটার দিকে আপনি তাকাবেন, এই জায়গায় কিন্তু সম্পদের কিন্তু শেষ নাই। তো সম্পদ দখল করার জন্য এই জায়গায় ইসরায়েল একটা উপলক্ষ মাত্র। এবং তার যখন যা দরকার, দেখেন আশেপাশে যত জায়গা আছে, আমেরিকার যে সমস্ত টেন্ট আছে, তাদের যে সমস্ত তাঁবুগুলি আছে, বা প্রতিরক্ষার জন্য বা সহযোগিতার জন্য তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত ক্যাম্প করে রাখছে, এইগুলি করতেও তো টাকা লাগে, পয়সা লাগে। এই টাকা দেয় কারা? যাদের কাছে থাকে তারাই তো দেয়। তো এই তো একটা বিশাল ব্যবসা। এই ব্যবসাটার থেকে তো সেই ইচ্ছা করলে, আপনি ওই জায়গায় যদি ঝামেলা না লাগিয়ে থাকে, তাহলে তো তার এই ব্যবসা চলবে না। সুতরাং এই জায়গার থেকে বিশ্ববাসীর উচিত, সমস্ত বিশ্বের যারা ভালো চিন্তা ভাবনা করছেন, যারা ভাবেন, কারণ আজকে পৃথিবীটাকে আমরা একটা মানবিক পৃথিবী হিসাবে দেখতে চাই, মানবিকতার বিজয় ঘটুক সব দিক থেকে, সেটা আমাদের প্রত্যাশা, সমস্ত মানুষেরই প্রত্যাশা। এবং আপনি খেয়াল করবেন যে আজকে একটা ডাটা বের হয়েছে কিন্তু, যাতে দেখা গেছে যে প্রত্যেকটা আমেরিকানদের মধ্যে
4জন আমেরিকার 3জনই এই যুদ্ধের বিরোধিতা করে। বিরোধিতা করে। হ্যাঁ, আমেরিকায় তো যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক অবস্থান মানুষের। 3জনই এটার বিরোধিতা করতেছে। তার মানে আপনি আমেরিকার রাষ্ট্র ব্যবস্থাটারে দেখে কিন্তু আপনি আমেরিকার জনগণের মানে প্রতিনিধিত্ব ওই রাষ্ট্র করতেছে তা কিন্তু আপনি আর বলতে পারতেছেন। বোঝা যাচ্ছে না। রাষ্ট্র চলতেছে একভাবে, জনগণ চলতেছে আরেকভাবে। এই যে সমস্যাগুলি হচ্ছে, তার মানে আস্তে আস্তে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন তারা জনগণ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। মানুষের পালসটা তারা বোঝার চেষ্টা করতেছেন না। মানুষের যেই মানে মানবিক মূল্যবোধের যে জায়গাটা, সেই জায়গাটা কেউ ধারণ করার চেষ্টা করতেছেন না। প্রত্যেকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির থেকে সমস্ত কিছু দেখতেছেন। হিউম্যানিটি, মানবিকতা, এই জিনিসটা উপেক্ষিত হচ্ছে। তাই আমাদের একটা আহ্বান থাকবে আমেরিকার প্রতি, জাতিসংঘের প্রতি, সকলের প্রতি, এবং অন্যান্য রাষ্ট্র ক্ষমতা যারা আছেন, যারা পৃথিবীতে শক্তিধর রাষ্ট্র যারা আছেন, তারা এই পরিস্থিতির থেকে দ্রুত কিভাবে বের হয়ে আসা যায় তারা একটা উদ্যোগ গ্রহণ করবেন। এটাই আমার মনে হয় আমাদের প্রত্যাশা। এর বেশি তো আসলে আমাদের প্রত্যাশা করার সুযোগও কম। কোনো সুযোগ নেই, সুযোগও কম, কোনো সুযোগ নাই। কিন্তু আপনি দেখেন যে প্রথম দিন যে হামলা চালালো, একটা স্কুলের শিশুরা মারা গেল 180 জন। 180 জন প্রথম মারা গেল, 70 জনের পর আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে এখন 180, 200-র কাছাকাছি চলে আসছে। তো এইটাই কি আসলে মানে মানবিক বিশ্ব কিনা, এটা একটা প্রশ্ন। আজকে মানবাধিকার ইন্টারন্যাশনাল কোনো মানবাধিকার সংস্থা নিয়ে একটা কথাই বললো না। ওই যে বললাম আপনাকে যে মানুষের ভিতরে একটা ভীতিও কিন্তু কাজ করে প্রচন্ড রকমের। এবং আজকে ধরেন ইরান আমেরিকার কথা শুনতেছে না, অতএব ইরানের উপরে হামলা হচ্ছে। তাইলে আমেরিকার কথা যারাই শুনবে না তাদের উপর হামলা হবে। আপনি এখন পর্যন্ত চিত্রটা তো তাই। খুব বেশি কি মানে খুব বড় সড়ো শক্তিশালী দেশ, এখন যদি চীনের সাথে তুলনা করেন বা রাশিয়ার সাথে তুলনা করেন বা ফ্রান্স, এদের ওই বিষয়গুলি ভিন্ন। মানে আমাদের মতো দেশ তো অনেক নিচে, কিন্তু অন্যান্য যারা সামরিক শক্তির দিক থেকে অনেক পেছানো। আবার সম্পদটা তো এই জায়গায় খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি দেখেন পারমাণবিক অস্ত্র তৈরি করার সম্ভাবনা আছে, এই কথা বলে আপনি ইরানের উপর হামলা চালাচ্ছেন। উত্তর কোরিয়ারে কি করতেছেন আপনি? কিছু করতে পারতেছেন না। ওই জায়গায় তো ট্রেনে এসে মিটিং করে গেলেন। এর আগে মিটিং করে গেল না সিঙ্গাপুরে বসে? আগের বার হ্যাঁ, মিটিং করে গেলেন। তো ওই জায়গার পারমাণবিক অস্ত্র কি পৃথিবীর জন্য ক্ষতিকর না? ওইটা ইসরায়েলের জন্য ক্ষতিকর। তাও বানাইছে কিনা আপনি পরিষ্কার না, জানেনও না। আর যিনি বানায় রাখছেন, ইসরায়েল তো নিজেই বানাই রাখছে। তাহলে এইগুলো হচ্ছে কি, আপনার সম্পদ যে জায়গায় আছে ওই জায়গাটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এটাই তাদের টার্গেট। হ্যাঁ, গরিবের ঘরে সুন্দরী বউ, ওই সমস্যা ওই জায়গায়। আপনি এটা বলছিলেন যে আপনি দেখেন বাংলাদেশে তারা বোরকা পরাইতে চাইলো, আর ইরানে বোরকা খুলতে চাচ্ছে। ইরানে যখন বিপ্লব হলো 79 সালে, সেই বিপ্লবের পর এই বিপ্লবেও তো আমেরিকার ইন্ধন, প্রত্যক্ষ ইন্ধন ছিল, অপ্রকাশ্য ইন্ধন ছিল বিপ্লবের পক্ষে। এবং তারা বিপ্লব করাইয়া সেখানে বোরকা পরাইলো। এখন সেখানে বোরকা খুলতে চাচ্ছে, আর বাংলাদেশে বোরকা পরানোর চেষ্টা করলো। না, অদ্ভুত একটা রাজনীতি। এটা হলো তো, সে তো ধরেন তার সুবিধা মতো, তার যারা দরকার, যেভাবে দরকার সেভাবে সে চাচ্ছে, ঠিক আছে? এটা হলো তার মানে স্ট্র্যাটেজি বলতে পারেন আপনি, যে তার যে রকম সুবিধা হয়। আপনি ধর্মীয় রাজনীতির বিপক্ষে একসময় সে কট্টর স্লোগান দিয়ে নামছে না? আপনি লাদেনের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদ, ধর্মীয় জঙ্গিবাদ, মুসলিম টেরোরিস্টরা সমস্ত পৃথিবী করছে না? তাইলে আপনি সেই ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে তার সেই অবস্থান, এখন তো নিশ্চয়ই ওই অবস্থায় আমেরিকা নাই। সে বিষয়টাকে এখন আরেকভাবে দেখার চেষ্টা করতেছে। যখন যে জায়গাটা সুবিধা হয় সেই জায়গাটারই সে ব্যবহার করার চেষ্টা করতেছে। মূল টার্গেট ব্যবসা বাণিজ্য, ক্ষমতার চর্চা, সুদের ব্যবসা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হলো মূল টার্গেট। কিন্তু আপনি আপনার ব্যবসা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমার স্বাধীনতা হস্তক্ষেপ না করে, আমার সার্বভৌমত্বে হস্তক্ষেপ না করে আপনি করেন না। আপনার সাথে তো সারা পৃথিবীর ব্যবসা হচ্ছে না? চীনের সাথে সারা পৃথিবীর ব্যবসা হচ্ছে না? হচ্ছে তো। হস্তক্ষেপ করা লাগে না তো। কিন্তু এই যে বাড়তি হস্তক্ষেপটা করতেছেন,
এটা একটা আতঙ্কের বিষয়। এই আতঙ্ক থেকে আমাদের যদি বের করতে না পারে, দেখেন আজকে ইরানের কথা বলি আমি আপনারা, দেখেন ইরানের আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরে বা তাদের মানে মেইন স্ট্রিম লিডার যারা ছিলেন তাদের মৃত্যুর পরে যে ঘটনাটা ঘটলো, এখন কিন্তু জেনারেলরা যার যার মতো করে শেষের যুদ্ধ করতেছে ডিউ টু দেয়ার ওন সিকিউরিটি, তাদের নিরাপত্তার জন্য, নিজস্ব নিরাপত্তার জন্য কোনো কমান্ড নাই। কিন্তু কেন মনে হইতেছে কমান্ড নেই? তাদের তো নতুন নেতৃত্ব নির্বাচন করে ফেলছে, 300-200 একটা প্যানেল এই মুহূর্তে চালাচ্ছে। আমি বলি নতুন খামেনি তো জেনারেলরা এখন যেভাবে যুদ্ধটা পরিচালিত হচ্ছে, প্রত্যেকের মতন করে স্ট্র্যাটেজি ঠিক করে নিয়ে কিন্তু যুদ্ধটা করতেছে, এবং তার রেজাল্টটা কি ভয়ঙ্কর হচ্ছে দেখেন। ইরান তো খুব দুর্বল রাষ্ট্র কিন্তু না, একেবারে যে আপনি যদি ইরানরে আমার দেশের মতো মনে করেন তা তো না। ইরান সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ, এবং তার আশেপাশে এই যে হামাস, হিজবুল্লাহ তাদেরও তারাই প্যাট্রোনাইজ করছে, এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এবং তারাও কিন্তু দেখেন চতুর্দিক থেকে কিন্তু ইসরায়েলের উপরে কিন্তু হামলা চালানোর চেষ্টা করতেছে তাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে। ক্ষতিটা তো আসলে মানবতার, তাই না? আপনি একটা দেশে এখন আপনি বলতেছেন যে আপনি আলাপ করবেন, আমেরিকা বলতেছে আমি আলাপ করতে চাই, আপনি কার সাথে আলাপ করবেন? নেতাই তো সব মেরে ফেললেন আপনি, সব নেতা মারার পরে এখন আলাপটা কার সাথে করবেন? আপনি আলাপ করতেও তো একটা অথরিটি লাগে, সেই স্ট্যাবিলিটিটাও আপনি দিবেন না, আপনি বলবেন যে আলাপ করতে চাই আমি। এই সমস্ত কথা বলা মানে হলো বাত কা বাত একেবারেই। তাহলে যুদ্ধটা কি স্থায়ী দেখছেন নাকি না আরো কয়েকদিন চলে তারপর ক্ষান্ত হবে? যুদ্ধ স্থায়ী যদি হয়, আমি যে কথা আপনারা শুরুতে বললাম যে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যাদের মাধ্যমে যুদ্ধটা শুরু হয়েছে সেটাও কিন্তু একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, এবং এই যুদ্ধ কিন্তু যদি দ্রুত না থামানো হয়, আপনি গায়ের জোরে যুদ্ধ থামাই দিবেন আমার কাছে তা মনে হয় না। কারণ এই জায়গায় আপনার জাতীয়তাবাদ যেমন কাজ করে, ধর্মীয় ইয়াটাও কাজ করবে এই জায়গায়, এবং সেইগুলি যদি আপনি চিন্তা করেন এই যুদ্ধ কিন্তু তাইলে যদি এখনই এটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, এটা খুব দ্রুত থামবে আমার কাছে তা মনে হয় না। তবে নেওয়া উচিত, খুব দ্রুত থামানোর, দ্রুত বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত। আমরা আরেকটা আলোচনা করি, বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের পট পরিবর্তনের পর যে সহিংসতা হলো এবং বিশেষ করে পুলিশকে হত্যা করা হলো, থানা পুড়িয়ে দেওয়া হলো, অস্ত্র লুট হলো বিগত ইউনূস সরকার, আর সেটি কোনোভাবেই এইসব তদন্ত করে নেই। নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতাসীন হওয়ার পর সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জুলাইয়ের ঘটনায় তদন্ত হবে, পুলিশ হত্যার ঘটনায় তদন্ত হবে। এরপরই জামাত থেকে শুরু করে এনসিপি সহ তাদের নেতারা হুঙ্কার দেওয়া শুরু করলেন। এনসিপির তো নাহিদ ইসলাম বললেন যে এটা সেটেল বিষয়, সেটেলটা করলো কে, কার সাথে করলো, কীভাবে করলো, এটা কিন্তু বলে নাই, বুঝাতে পারে নাই। এই যে মনে করেন যে এই পুলিশের হত্যার তদন্ত করার আশ্বাস দিয়ে আবার ব্যাকফুটে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলেন এটা তিনি বলেন নাই, তাহলে কি পুলিশ হত্যার বিচার হবে না? দেখেন, পুলিশ হত্যার বিচার হবে না এটা এইভাবে বলাটা একটু কঠিন, মানে এটার এক কথায় উত্তর দেওয়াটা খুব কঠিন কাজ। এটা সত্য যে ধরেন বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারের পুলিশ বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ কিন্তু ছিল, থাকতেই পারে, বেশ কিছু অভিযোগ ছিল। কিন্তু অভিযোগ থাকলে অভিযোগের বিচার আছে, সালিশ আছে। যেহেতু গভর্নমেন্ট একটা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে পরিবর্তন হয়েছে এবং একটা বিপ্লবের মতন করে, আমরা যদিও বিপ্লব বলি না, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পরিবর্তন কিন্তু হয়েছে। তাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের যখন পরিবর্তন হয়, যে নতুন সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কিন্তু যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত আছে
তাদের বিচার কিন্তু সে সরকার করতেই পারে। এবং আপনি দেখেন এখন কিন্তু পুলিশের বিচার হচ্ছে, কিন্তু অনেক পুলিশেরই বিচার হচ্ছে। কে কোন জায়গায় চাঙ্কারপুলের ঘটনায় কারা মানে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হচ্ছে, সাভারের আশুলিয়াতে কারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হচ্ছে, যাত্রাবাড়িতে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হচ্ছে। একটা পট পরিবর্তনের পরে এই ধরনের বিচার কার্যগুলি সম্পন্ন করা সম্ভব। তা একটা সংকটের জায়গা তৈরি হয়েছে যে 5 তারিখে আগস্টে ঘটনা ঘটার পরে 5 তারিখের থেকে কিন্তু আপনার 8 তারিখ পর্যন্ত সরকারের মানে সহিংসতাটা কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু সহিংসতাটা বেশি হয়েছে, এবং যেটা হয়েছে সেটা খুব মর্মান্তিক। তা আপনার পুলিশের বিচার করার সক্ষমতা অর্জন করার পরে পুলিশ হত্যাকাণ্ড এটা খুব ভালো জিনিস নিশ্চয়ই না, কিন্তু তারপরেও কিন্তু ঘটনা ঘটছে। এটা অভ্যুত্থান যখন ঘটে, অভ্যুত্থানে কিন্তু অনেকগুলি ঘটনাই ঘটে, অনেক ধরনের ঘটনা ঘটে। আমরা বিভিন্ন সময় ধরেন আমাদের মুক্তিযুদ্ধের কথা যদি ধরেন, অনেক ঘটনা ঘটছে, তাই না? ঠিক তদ্রূপ আপনার এই দেশের এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু অনেক ঘটনা ঘটছে। এই আন্দোলনের সময় অনেক ঘটনা ঘটতেই পারে, এবং সেই ঘটনার মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটছে। সেই পতনের কিছু ইন্ডিমিনিটি গভর্নমেন্ট দিতেই পারেন, কিন্তু সেটা কি দিতে পারেন এটা হলো দেখার বিষয়। আপনি শুরুতে বলছেন যে এই মামলা কি তামাদি হয় কিনা। তামাদি হয় কিনা যদি প্রশ্ন করেন, আমি এটার উত্তর দেবো জনগণ যতদিন চায় ততদিনই তামাদি হয়। কারণ এর আগে এরকম ইন্ডেমিনিটি তো জারি হয়েছে, তা সেই ইন্ডেমিনিটি জারি হওয়ার পরও বিচার কি বন্ধ ছিল? না। যখন জনগণ মনে করছে যে বিচারটা হওয়া উচিত, বিচারটা কিন্তু হয়ে গেছে। তা আমার কাছে এই জিনিসটাও মনে হয় যে এইগুলি আসলে এই ইন্ডিমিনিটি দিয়ে টিয়ে কিছু করার নাই। এটা জনগণের প্রত্যাশার জায়গাটা কতটা এটা ধারণ করে তার উপর নির্ভর করে যে এই বিচারটা কোন পর্যায়ে যাবে। তবে যে কোনো মানুষের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার আছে। আপনি যদি সেটা না করতে পারেন তাহলে দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠিত হবে না। যে কোনো হত্যাকাণ্ড তো অবশ্যই বিচার হওয়া দরকার, কিন্তু এত বড় একটা হত্যাকাণ্ডের পর সরকার পিছু হটলো কেন? আপনার কাছে কি মনে হচ্ছে? সরকার পিছু হটলো কেন এই প্রশ্নের উত্তরটা তো আসলে সরকার ভালো দিতে পারবেন। তবে জুলাই সনদে যেটা বলা আছে, এই সরকার এখন জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন করবেন তার দিকেও কিন্তু মানুষ তাকায় থাকবে। কিন্তু আপনি জুলাই সনদের কিছু বাস্তবায়ন করবেন, কিছু করবেন না, এই লাইনে যদি যান তাহলে এই প্রসঙ্গটাও কিন্তু ব্যাপক আলোচনার দাবি রাখে কিন্তু। ঠিক আছে? তো আমার কাছে জিনিসটা হচ্ছে যে আমি যেটা জানি যে জুলাই চার্টারের ভিতরে আপনার জুলাই থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত এই টাইম ফ্রেমটার ভিতরে ইন্ডিমিনিটি করা আছে, একটা অধ্যাদেশের ভিতরে দেওয়া আছে। তো পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত এটার অনুমোদন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আইন হিসাবে কার্যকর হবে না। তাহলে আমরা একটু অপেক্ষা করি, দেখি গভর্নমেন্ট কি করে। কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর সরাসরি জানতে চাই, সরকার সিদ্ধান্ত নিয়ে কেন পিছু হটলো? সরকার সিদ্ধান্ত নিয়ে পিছু হটার ওই যে কারো কথাটা তো আমি শুরুতে আপনারা বললাম যে এটা আসলে সরকারই ভালো বলতে পারতো। তবে আমি যেটা বুঝি যে তাদের যে জুলাই সনদের যে স্বাক্ষর, এই স্বাক্ষর তাদের একটা নৈতিক জায়গার ভিতরে আটকে ফেলেছে, যে জায়গা থেকে সরকার ইচ্ছা করলেও চট করে কিন্তু বের হয়ে আসতে পারতেছে না। এবং এই কারণে আমি আপনার শুরুতে বললাম যে আমরা জুলাই সনদের কতটা সরকার বাস্তবায়ন করে তার উপর নির্ভর করবে যে এইটার সমালোচনাটা কিরকম হবে, পুলিশ হত্যার সমালোচনাটা কিভাবে হবে, বা এই বিচারটার ব্যাপারে কি হবে। তবে আমি বিশ্বাস করি যে আপনি যেটা বললেন যে এই সমস্ত বিচার সালিশ যাই বলেন না কেন, এটা জনগণের
মানে ইয়ার উপর চাহিদার উপর নির্ভর করে। জনগণ যদি মনে করে যে আমার এটা দরকার বিচার, জনগণ এই বিচার আদায় করবে। কিন্তু ইনডেমনিটি দিয়ে তো আর পার পাওয়া যাবে না। জনসুযোগ। সরকার পরিবর্তন হবে, কোন না এক সময় 20 বছর পরে হলো পরিবর্তন হবে, তখন তো এই বিচার আপনি ঠেকাতে পারবেন না, না। মুশকিল হচ্ছে কি বুঝছেন, আমাদের একটা বিপদ আছে। ধরেন আপনি এরশাদের কথা ধরেন, এরশাদের বিরুদ্ধে মামলা হইলো, এরশাদ জামিনে আসলো, ওই মামলা কিন্তু আজীবন আর শেষ হইলো না, এবং ওনার সারাটা জীবন পার হইলো কিন্তু এই মামলার মূলা ঝুলে 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 কিন্তু ওনার জীবনটা পার হইলো। রাজনীতি এভাবেই তাকে ব্যবহার করে। এখন ধরেন পুলিশ হত্যাকাণ্ডের এই বিষয়, এটা কাদের জন্য ঝুলে রাখবে এটা ভবিষ্যতে সময় বলে দেবে সেটা। নির্ভর করবে। কিন্তু এই যে পুলিশ হত্যার বিচার হলো না, এই যে পুলিশের সন্তানরা, তারা তো অনিরাপদ বোধ করবে যে দেশে তার বাবা হত্যার বিচার হয় না। হ্যাঁ, করে তো, করবে তো, করবে না কেন? এই সংকটটার সমাধান কিভাবে তাহলে? আমি তো বললাম আপনার, মানে এইটা শুনেন, আপনার এই সমস্যার সমাধান যদি আপনি করতে চান, তাহলে আপনার টোটাল আচরণটাই হইতে হবে ডেমোক্রেটিক আচরণ। অবভিয়াসলি আপনার ডেমোক্রেটিক আচরণ, আপনি একটা আইনের ভিতরে থেকে 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 আপনি চলবেন। এই শ্রীলঙ্কায় যে দল ক্ষমতায় বর্তমানে, সেই দলের নেতাকর্মীরাই কিন্তু অভ্যুত্থানের সময় সহিংসতা তাদের করে বিচার হয়ে গেছে। এমপিকে মেরে ফেলছিল। সেই দল, ক্ষমতাসীন দল, তার নেতাকর্মীদের বিচার করলো। কিন্তু এটা কি উদাহরণ হিসেবে বাংলাদেশ নিতে পারতো না? বাংলাদেশ উদাহরণ হিসেবে নিতে পারতো না আপনি বলতেছেন। আমার কাছে মনে হয় কি যে আপনার সমস্ত জিনিসটা, এটা আমরা একটা এখনো ধোঁয়াশার ভিতরেই আছি। আমার কাছে মনে হয় আর কি আমরা এখন একটা ধোঁয়াশার ভিতরে আছি। যেমন আমি মানে মুখে মুখে কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু অনেক কথা হচ্ছে, তো এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত জিনিস কিন্তু একরকম দেখতেছেন না। দেখতেছেন কি? দেখতেছেন না। এটা আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেন নাই, এখন আমরা এটা দেখতে চাই। এই সরকার কোন জায়গায় যায়, কি করে, কোন পর্যন্ত চিন্তা করেন, এটা আমরা আসলে দেখতে চাই। যে আপনি আসলে মানে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে ইনডেমিনিটি বা এই যে জুলাই সনদের মানে বাস্তবায়নটা পার্লামেন্টে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই আপনার মুখে মুখে এই আলোচনার মূল্যটা কি, আর এই অর্ডিন্যান্সের মূল্যটা কি, আপনি ফট করে একটা প্রজ্ঞাপন জারি করলেন, তার মূল্যটা কি? আওয়ামী লীগ তো ধরেন জামাতের এই নিবন্ধন বাতিল করছিল হলো একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, তখন আমরা বিরোধিতা করছিলাম, বলছিলাম যে এইগুলি কোনো ইয়া না, একটা হলো আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে বাতিল করে দেওয়া। এখন এসে আবার আওয়ামী লীগের নামে বাতিল করলেন আপনি একটা প্রজ্ঞাপন জারি করে, আর এটা আইনি ভাবে আপনি আগান, দেখেন না আইন কি বলে। ঠিক আছে, তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি এই সমস্ত প্রজ্ঞাপন তখনই বাস্তবায়ন হবে যতক্ষণ আপনি এটা আইনি ভিত্তিটা দিবেন পার্লামেন্টে দাঁড়ায়। একদম। তো পার্লামেন্টে এই জিনিসটা পাস না হওয়া পর্যন্ত আপনার পরিপূর্ণ মত দেওয়ার সুযোগ এই জায়গায় খুব কম আছে আমার কাছে মনে হয় আর কি। আমি আর একটু দেখার পক্ষে। একেবারেই শেষ প্রশ্নটা করে শেষ করি। নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রপতিকে ইমপিচ করে গ্রেফতার করতে হবে। এতদিন তো ইউনূস সাহেবই ক্ষমতায় ছিলেন, তাই না? তো এই কাজটা তো তখনও তারা চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় বলছিলাম যে এটা একটা সাংবিধানিক সরকার, অতএব সাংবিধানিক সরকার বিদায়ী আপনারা রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন সংবিধানের আলোকে। অতএব আপনি বললেন আর আপনার ইমপিচমেন্ট করে দিয়ে এখনই আপনি তারা ইয়া করবেন, তারা তো নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে, তো এমনি চলে যাবে, তাই না? তাহলে এই সমস্ত কথাবার্তা বলে একটা মাঠ গরম করা ছাড়া আর অন্য কিছু না। মাঠ গরমের কথা, পলিটিক্যাল বক্তব্য, হ্যাঁ, মাঠ গরম করার বক্তব্য। কারণ আপনারাই তো ছিলেন, প্রথম দিনে তো সরাই দিতে পারতেন, চাই ওই শহীদ মিনারে যে শপথ নিতেন, তাইলে তার সংবিধান কাহিনী থাকতো, পুলিশের বিচার করতো না, কিছুই করা লাগতো না, তাই না? তো সেটা তো করেন নাই। তখন করেন নাই যে মানে ওস্তাদদের পরামর্শ নেওয়া করেন নাই,
তো এখন ওস্তাদদের কাছ থেকে আবার পরামর্শ নেন, দেখেন আইন আইন কি বলে, ওস্তাদরা কি বলে, একটু শুনুক। এই অবস্থা। অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই, আপনাকে লম্বা সময় দিলেন। নিশ্চয়ই আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশের পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রথমে বিচারের পুলিশ হত্যার তদন্তের কথা বললেও পরবর্তী তিনি সরে এসেছেন, তার সরকার এই অবস্থান থেকে সরে এসেছে। তারা দায় মুক্তির কথা বলছেন পুলিশ হত্যার বিচার হবে না। শুনছিলাম আমেরিকা এবং ইসরায়েল যেভাবে আক্রমণাত্মক হয়েছে ইরানের প্রতি এবং ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে, এই যুদ্ধ কতদূর গড়ায় এসব নিয়ে নিশ্চয়ই প্রতিদিনকার মতো আবারও আসবো আগামীকাল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।